ঠিক আছে, চলুন একেবারে গভীরে যাওয়া যাক। আজকের এই হার্ডওয়্যার বিশ্লেষণে সবাইকে স্বাগত। একটু কল্পনা করা যাক একটা অত্যাধুনিক সাইবারপাঙ্ক ধাঁচের ল্যাবরেটরির কথা। চারপাশে নীল, বেগুনি আর সবুজ নিয়ন আলোর আভা, আর ঠিক মাঝখানে কাচের টেবিলে রাখা আছে কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু যন্ত্রাংশ। বিশেষ করে লেটেস্ট DDR5 র্যাম মডিউলগুলো, যেগুলোর গায়ে থাকা সূক্ষ্ম সার্কিটগুলো যেন বিদ্যুতের প্রবাহে জল করছে। আজকের আলোচনায় আমরা এই মেমোরির জগৎটাই উন্মোচন করতে যাচ্ছি, যে মেমোরি যে কোনো সিস্টেমের হৃৎপিণ্ড হিসাবে কাজ করে। শুরুতেই এই ভোলাটাইল বা পরিবর্তনশীল মেমোরির বিষয়টা পরিষ্কার করা দরকার। যখনই ল্যাপটপে ভারী কোনো ব্রাউজার ট্যাব খোলা হয় বা একদম হাই রেজলিউশনের কোনো গেম লোড করা হয়, তখন ডেটাগুলো সাময়িকভাবে এখানেই জমা হয়। কেন? কারণ প্রসেসর যেন একদম বিদ্যুতের গতিতে চোখের পলকে সেগুলো অ্যাক্সেস করতে পারে। তবে মজার ব্যাপার হলো, কাজ শেষে সিস্টেম শাটডাউন করার সাথে সাথেই এই মেমোরি কিন্তু পুরোপুরি ফাঁকা হয়ে যায়, একদম ক্লিন স্লেট। আজকের এই সিস্টেম ডায়াগনস্টিক্সে ধাপে ধাপে এগোব। প্রথমে র্যামের শর্ট টার্ম মেমোরির ধারণা, এরপর এর প্রধান প্রকারভেদগুলো, তারপর DDR জেনারেশনের বিবর্তন, ল্যাপটপের ভেতরের বিশেষ ফর্ম ফ্যাক্টর, স্পিড ও পারফরমেন্সের ম্যাট্রিক্স, এবং একদম শেষে থাকবে হার্ডওয়্যার আপগ্রেডের জন্য দারুণ একটা প্রোটেপ। 1 নম্বর, র্যাম বা ল্যাপটপের শর্ট টার্ম মেমোরি আর কাজের জায়গার রূপকটি বোঝা। এই ধারণাটা আসলে দারুণ ইন্টারেস্টিং। বিষয়টা বোঝার জন্য একটা চমৎকার রিয়েল লাইফ উদাহরণের কথা ভাবা যেতে পারে। ধরা যাক একটা কাজের টেবিলটা যত বড় হবে তত বেশি খাতা কলম বা ল্যাপটপ একসাথে ছড়িয়ে ছিটিয়ে বেশ আরাম করে কাজ করা যাবে, তাই না? এই টেবিলটাই হলো র্যাম, আর অন্যদিকে ঘরের আলমারিটা হলো হার্ড ড্রাইভ বা SSD। কাজ শেষ হওয়ার পর যে বই বা ফাইলগুলোর আপাতত দরকার নেই, সেগুলো দীর্ঘ সময়ের জন্য আলমারিতে তুলে রাখা হয়। ঠিক একইভাবে র্যাম হলো সেই স্পেস যেখানে বর্তমান কাজগুলো চলছে, আর আলমারি হলো পার্মানেন্ট স্টোরেজ। 2 নম্বর, র্যামের প্রধান প্রকারভেদ, SRAM বনাম DRAM। চলুন এবারে ভেতরের সেই জটিল আর্কিটেকচার নিয়ে কথা বলা যাক। মেমোরির এই জগতেও কিন্তু বেশ বৈচিত্র্য আছে। প্রধানত 2 ধরনের মেমোরি দেখা যায়। একটা হলো SRAM বা স্ট্যাটিক র্যাম। এটা আক্ষরিক অর্থেই অবিশ্বাস্য রকমের ফাস্ট, কিন্তু সমস্যা হলো এর দাম আকাশ ছোঁয়া, যে কারণে এটি মূলত প্রসেসরের ভেতরেই ক্যাশ মেমোরি হিসেবে খুব ছোট আকারে ব্যবহৃত হয়। আর অন্যদিকে আছে DRAM বা ডাইনামিক র্যাম। এটি SRAM-এর তুলনায় কিছুটা ধীরগতি ঠিকই, কিন্তু খরচটা একদম নাগালের ভেতরে। আর এর জন্যই যে কোনো ল্যাপটপের মেইন মেমোরি হিসেবে এই DRAM-কেই স্ট্যান্ডার্ড বা মূল ভিত্তি হিসেবে ব্যবহার করা হয়। 3 নম্বর, DDR জেনারেশন এবং এর বিবর্তন, সিঙ্ক্রোনাস ডাইনামিক র্যামের যাত্রা। চলুন দেখা যাক সময়ের সাথে সাথে প্রযুক্তি কিভাবে পাল্টেছে। প্রথমে আসা যাক DDR3 বা থার্ড জেনারেশনের কথায়। এটা এখন অনেকটাই পুরনো প্রযুক্তি। কেবল কয়েক বছর আগে ল্যাপটপ খুললেই এর দেখা মিলবে। এর সবচেয়ে বড় সীমাবদ্ধতা ছিল পাওয়ার কনজাম্পশন। এটি চালানোর জন্য 1.5 ভোল্ট বিদ্যুতের দরকার হতো। শুনতে খুব একটা বেশি মনে না হলেও ল্যাপটপের মতো ছোট ডিভাইসের জন্য এটা আসলে বেশ বড় একটা ব্যাপার। এরপর দৃশ্যপটে এলো DDR4, যেটা এখন পর্যন্ত সবচেয়ে কমন আর নির্ভরযোগ্য স্ট্যান্ডার্ড। আগের প্রজন্মের তুলনায় এর স্পিড তো বাড়লই, সাথে সবচেয়ে দারুণ যে ব্যাপারটা ঘটল তা হলো এর ভোল্টেজ নেমে এলো 1.2 ভোল্টে, মানে আগের চেয়ে অনেক বেশি বিদ্যুৎ সাশ্রয়ী, যা ল্যাপটপের ব্যাটারি লাইফ বাঁচাতে আক্ষরিক অর্থেই দারুণ একটা গেম চেঞ্জার। কিন্তু হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের আসল ম্যাজিকটা দেখা গেল DDR5 এর ক্ষেত্রে। একদম লেটেস্ট হাই এন্ড গেমিং ল্যাপটপগুলোর ভেতর সেই যে জলজলে মেমোরি মডিউলগুলো দেখা যায়, সেগুলো মূলত এই প্রযুক্তির। এটি DDR4 এর তুলনায় পারফরমেন্স প্রায় ডবল করে দিয়েছে। অথচ আশ্চর্যের বিষয় হলো এর পাওয়ার রিকোয়ারমেন্ট কমে দাঁড়িয়েছে মাত্র 1.1 ভোল্টে। স্পিড ডাবল, কিন্তু পাওয়ার লাগছে আরও কম। এটা সত্যি অভাবনীয়। 4 নম্বর, ল্যাপটপের জন্য বিশেষ ফর্ম ফ্যাক্টর, SODIMM এবং LPDDR। এবার ফিজিক্যাল ডিজাইনের দিকে নজর দেয়া যাক। আমরা সবাই জানি ডেস্কটপ পিসির বিশাল কেসিংয়ের তুলনায় ল্যাপটপের ভেতরে জায়গা খুবই সীমিত। এত কম্প্যাক্ট আর স্লিক একটা কাঠামোর ভেতর পারফরমেন্স ধরে রাখাটা বিশাল এক ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জ। এই সমস্যার সমাধান হল SODIMM বা স্মল আউটলাইন ডুয়াল ইনলাইন মেমোরি মডিউল। বড় বড় ডেস্কটপ র্যাম স্টিকের বদলে স্পেশালি ল্যাপটপের জন্য ডিজাইন করা এই মেমোরিগুলো আকারে বেশ ছোট হয়, যাতে সীমিত জায়গাতেই দুর্দান্ত পারফরমেন্স পাওয়া যায়।
কিন্তু দিন দিন ল্যাপটপ তো আরও পাতলা হচ্ছে তাই না? ম্যাকবুক বা আল্ট্রাবুকগুলোর কথা ভাবলে বোঝা যায় যে শুধু সোডিয়াম দিয়েও আর কাজ হচ্ছিল না। আর ঠিক তখনই জন্ম নিল এলপিডিডিআর বা লো পাওয়ার ডিডিআর। এই চিপগুলো সরাসরি মাদারবোর্ডের সাথে একদম সোল্ডার করা বা স্থায়ীভাবে জোড়া লাগানো থাকে। ল্যাপটপকে একদম স্লিম আর স্টাইলিশ করতে এর কোনো জুড়ি নেই। কিন্তু এখানে একটা বড় আপোষ আছে। একবার ল্যাপটপ কেনার পর এই মেমরি কিন্তু আর কখনোই বদলানো বা আপগ্রেড করা সম্ভব নয়। ৫ নম্বর, স্পিড, ক্যাপাসিটি এবং পারফরম্যান্স। যেসব মাপকাঠি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। হার্ডওয়্যার পারফরম্যান্সের ক্ষেত্রে দুটো জিনিস একদম পানির মতো পরিষ্কার থাকা দরকার, ক্যাপাসিটি আর স্পিড। ক্যাপাসিটি বা ধারণ ক্ষমতা মাপা হয় গিগাবাইটে। মডার্ন কম্পিউটিংয়ের জন্য মানে অনায়াসে ওয়েব ব্রাউজিং বা মাল্টিটাস্কিং করার জন্য এখন কমপক্ষে ৮ জিবি র্যাম থাকাটা একদম বেসলাইন রিকোয়ারমেন্ট। অন্যদিকে স্পিড মাপা হয় মেগাহার্টজ বা মেগা ট্রান্সফার পার সেকেন্ডে। এই ফ্রিকোয়েন্সি যত বেশি হবে, যেমন ধরুন ৩২০০ জায়গায় যদি ৪৮০০ মেগাহার্টজ হয়, তার মানে প্রসেসর তত দ্রুত ডেটা আদান প্রদান করতে পারবে। আর এই বিবর্তনটা চমৎকারভাবে প্রমাণ করে যে হার্ডওয়্যার প্রযুক্তি আসলে কতটা দূর এগিয়েছে। পুরনো DDR3 থেকে শুরু করে আজকে লেটেস্ট DDR5 পর্যন্ত খেয়াল করলে দেখা যাবে মেমোরির স্পিড শুধুই যে লাফিয়ে লাফিয়ে বেড়েছে তা কিন্তু নয়, বরং একই সাথে এদের পাওয়ার কনজাম্পশনও নাটকীয়ভাবে কমেছে। পারফরম্যান্স আর এফিসিয়েন্সির এমন কম্বিনেশন সত্যি অসাধারণ। ৬ নম্বর, ল্যাপটপ আপগ্রেড। প্রো টিপ, মাদারবোর্ডের সামঞ্জস্যতা যাচাই করা নিয়ে কিছু কথা। সুতরাং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো, যদি সিস্টেম আপগ্রেড করার কথা মাথায় থাকে তবে শুধু বাজার থেকে একটা দামি র্যাম কিনে আনলেই কিন্তু কাজ হবে না। আপগ্রেড করার আগে দুটো জিনিস অবশ্যই চেক করতে হবে। প্রথমত, মাদারবোর্ডটা কোন প্রজন্মের র্যাম সাপোর্ট করে, আর দ্বিতীয়ত, ল্যাপটপের ভেতরে আসলে নতুন র্যাম বসানোর মতো কোনো ফাঁকা স্লট আছে কিনা, নাকি পুরোটাই ওই মাদারবোর্ডে সোল্ডার করা। এই বেসিক খোঁজ খবর ছাড়া হার্ডওয়্যার আপগ্রেডে নামাটা মোটেও বুদ্ধিমানের কাজ হবে না। সবশেষে হার্ডওয়্যার প্রযুক্তির এই পুরো যাত্রার দিকে তাকালে একটা দারুণ কৌতূহলোদ্দীপক প্রশ্ন মাথায় আসে। ল্যাপটপগুলো দিনকে দিন যেভাবে আরও পাতলা, আরও স্লিক হচ্ছে আর LPDDR এর মতো ফিক্সড মেমোরির ওপর নির্ভরশীল হয়ে পড়ছে, তাতে কি আমরা সেই দিনের দিকেই এগোচ্ছি যখন একটা মেশিন নিজে থেকে আপগ্রেড করার স্বাধীনতা ব্যবহারকারীদের হাতে আর একেবারেই থাকবে না? আল্ট্রাস্লিম ডিজাইন আর ব্যবহারকারীর নিয়ন্ত্রণের এই আপোষটুকু আসলেই অনেক কিছু ভাবায়। এই প্রশ্নটা রেখেই আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি।